experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। যখন সে একলা ছিল মস্কো শহরে, যখন ভয় শূন্যতা তার খুব আপন সঙ্গী হলো, তখন একজন বৃদ্ধা মহিলা তার হাতটা আঁকড়ে ধরতে সেন্ট পিটার্সবার্গ থেকে গিয়েছিল মস্কো শহরে। পুলিশের তত্ত্বাবধান থেকে তাকে নিজের সাথে করে সেন্ট পিটার্সবার্গ নিয়ে আসে সেই বৃদ্ধা মহিলা। ওটা ছিল জেনোভিয়ার দাদি। দাদির সাথে সেন্ট পিটার্সবার্গে মন্দ কাটছিল না সময়। ধীরে ধীরে জীবন স্বাভাবিক হয়ে উঠছিল, কিন্তু 4 বছর পর দাদিও চলে যায় তাকে একা করে। ভীষণ জ্বর উঠে একদিন হঠাৎই মারা যায় সে। জেনোভিয়া মেনে নেয়, এটা তার নিয়তি। নিয়তিকে উপেক্ষা করা যায় না। দাদি চলে যাওয়ার পর জীবনে এসেছিল তারাস। তারাস এটা ওই মানুষটা যার জন্য পুরো হৃদয় উজাড় ছিল, আজও আছে। জানে না তারাস হঠাৎ কেন দূরে সরে গেল, কিন্তু যত দূরেই হোক তারাস, জেনোভিয়া জানে সেই তারাসই আবার তার খুব কাছে। সে তো জানে তারাসের হৃদয়ে এখনো তার স্থাপন আছে, এটা বরাবরই ছিল। আর এটা জানতো বলেই তারাসের বিয়ে থেমে গিয়েছিল। তারাস যদি সত্যি মন থেকে দূরে সরে যেত তার থেকে, তাহলে কখনো বিয়ে ভাঙতে যেত না সে, আর না তো বারবার তারাসের কাছে ছুটে যেত। তারাসও কি তার কাছে ছুটে আসে না? হাসলো জেনোভিয়া, বেখেয়ালি কণ্ঠে বলল, ছুটে তো সেই আসই, তাহলে কেন আবার দূরে থাকার অভিনয়? পায়ে তুলতুলে কিছুর স্পর্শ পেয়ে ভাবনা কাটলো জেনোভিয়ার। দেখলো জুরা তার পায়ের কাছে এসে বসেছে। বুঝতে পারলো জুরাকে এখন খাবার দেওয়া প্রয়োজন। সে জুরার জন্য খাবার এনে দিল। বিকেলে কাজে যাওয়ার আগে একবার তারাসের বাসায় যাওয়ার পরিকল্পনা আছে তার। মনে পড়ল বাড়ির পিছনে আপেল গাছটায় ভালো আপেল ধরেছে, লাল হয়েছে অনেকটা শরীর। এই ব্যাগ আপেল দিয়ে আসবে সে তারাসকে। জেনোভিয়া ঝুড়ি নিয়ে ব্যাকডোর দিয়ে বাইরে বের হলো। বাড়ির পিছনেও ছোট একটুকুনি লন, তারপরের পিছন দিকটা জঙ্গলময়। জঙ্গলের ভিতরটা বেশ সুন্দর, বুনো ফুল, পাখির কলকাকুলি, মুক্ত বাতাস, সব মিলিয়ে মনোরম। শরীরের বুকে মন ভালো করার একখণ্ড বন। জেনোভিয়া ছুটির দিনে মাঝে মাঝে জঙ্গলের ভেতর গিয়ে বসে থাকে। ভালো লাগে বসে থাকতে। পাখিরা দূর করে দেয় তার একাকিত্ব। বাড়ির পিছনের লনে আছে বেশ কিছু ফলমূলের গাছ। সব গাছ দেখে সে স্বাভাবিকই ছিল, কিন্তু আপেল গাছে চোখ পড়তেই চোখ বড় বড় হয়ে গেল তার। এসব কি? কোথায় গেল সব পক্ক আপেল? স্তম্ভিত চোখে চেয়ে রইল জেনোভিয়া। গাছে একটাও লাল আপেল নেই, যা আছে সব সবুজ। এগুলো মিষ্টি নয়, টক। কোথায় গেল আপেলগুলো? জেনোভিয়া কিছুই ভাবতে পারছে না। গাছটার দিকে চেয়ে রইল বিস্মিত চোখে। তুমি কি এগুলো খুঁজছো? দূরের স্বরটা কানে আসা মাত্র রোমেরোর লন সাইড এরিয়ায় তাকালো জেনোভিয়া। রোমেরোর লনে একটা চেয়ারে বসে আছে, ওর হাতে আপেল, আপেল খাচ্ছে। জেনোভিয়ার আপেল দেখা মাত্রই মনে হলো ওগুলো তো তার গাছের আপেল। তার মানে কি রোমেরো তার গাছের আপেল চুরি করেছে? রাগে ভিতরটা ক্রোধান্বিত হয়ে উঠল জেনোভিয়া। তুমি আবার গাছের আপেল চুরি করেছো? এত স্পর্ধা তোমার? আমি কি তোমার প্রতিবেশী নই? তুমি কি আমার প্রতিবেশী নও? কথার মাঝে বারবার প্রতিবেশী প্রসঙ্গটা না টানা বন্ধ করো। আমি বড় বিরক্ত অনুভব করি। রোমেরো চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। জেনোভিয়া বলে চলল, এটা ঠিক যে তুমি আমার প্রতিবেশী, কিন্তু তাই বলে তুমি আমার সবকিছুতে হস্তক্ষেপ করার অধিকার রাখো না। রাখি। বলতে বলতে এগিয়ে এলো রোমেরো। জেনোভিয়ার সামনে দণ্ডায়মান হয়ে বলল, অবশ্য রাখি অধিকার। আমি তোমার উপর অধিকার রাখি। রোমেরোর চোখজোড়া কি গভীর! ওই চোখে চেয়ে নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসে জেনোভিয়ার। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, চোখ সরিয়ে নেয়। অতঃপর আবারও তাকায়। এরপর আমার কোনো সম্পত্তি স্পর্শ করার আগে ভালো করে ভেবেচিন্তে নেবে। আমার প্রেমিক একজন সাব ইন্সপেক্টর, কথাটা আবারও স্মরণ করিয়ে দিলাম। জেনোভিয়া দাঁড়ালো না আর। দ্রুত পায়ে হেঁটে ঘরে ঢুকে অদৃশ্য হলো। রোমেরোর ঠোঁটে রঙ্গ হাসি। মেয়েটাকে রাগিয়ে সে খুব আনন্দ পেয়েছে। দিনা তো এমন ছিল না, ও ছিল শান্ত মিষ্টি মেয়ে। কিন্তু এই মেয়ে মিষ্টি, অথচ আবার তেতো। তবে তেতো ভাবটা মিষ্টি ভাবের চেয়ে বেশি ভালো লাগছে। মেয়েটার হাসির নিশ্চয়ই চমৎকার। তাহলে কান্না কেমন? কান্নাটা নিশ্চয়ই আরও চমৎকার।
হৃদয় জুড়ানো। রোমেরো নিজের চিন্তাভাবনায় নিজেই হেসে ফেলল। সঙ্গতিক মনে নিজেকে বলল, ওহ রোমেরো, তুমি পাগল হয়ে গেছো, পাগল। মেয়েটা তোমার পাগলামি আরো বাড়িয়ে দিয়েছে। কালো জর্জেটের পোশাকটা হাঁটুর উপর পর্যন্ত পরে। খুব প্রিয় পোশাক জেনোভিয়ার। দাদি যে বছর মারা গিয়েছে সে বছরেই কিনে দিয়েছিল পোশাকটা। জেনোভিয়ার সোনালি চুলগুলো বিনুনি করা, মুখে কোনো প্রসাধনীর প্রলেপ নেই, পায়ে একজোড়া সাদা কেটস, কাঁধে ঝুলছে সাইরাঙ্গা একটা ব্যাগ। সে নিজের কর্মক্ষেত্রের দিকে যাত্রা শুরু করেছে। সাথে আছে বেনিম। বড় রাস্তায় ওঠার পর পুলিশের গাড়িগুলো ক্ষিপ্র হয়ে ছুটে গেল ওদের পাশ কাটিয়ে। দাঁড়িয়ে পড়ল ওরা। চলন্ত গাড়ির ছুটে চলার দিকে চেয়ে বেনিম বলল, আবার কিছু ঘটলো নাকি? পেট্রোল কারগুলোর দিকে চেয়ে অন্যমনস্ক হয়ে পড়েছিল জেনোভিয়া। অন্যমনা হয়ে বলল, মাঝে মাঝে পুলিশের গাড়িগুলোর এমন ক্ষিপ্র গতি, আমি ভয় পাই। পুলিশের গাড়ি এসে থামলো বৃদ্ধা বেলকার বাড়ির সামনে। পুলিশদের দেখে এগিয়ে এলো বৃদ্ধা বেলকার বোনের মেয়ে। সেই পুলিশদের কনফার্ম করেছে। পুলিশ ভেতরে প্রবেশ করলো। দুর্গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে সবার। তারাশ অনেক আগেই রুমালে নাক চেপে নিয়েছে। বৃদ্ধা বেলকার লাশ দেখেই শরীরে কেমন ঝাঁকি খেলো তার। লাশের উপর আশেপাশে মাছি ভনভন করছে। নাকে রুমাল চেপেও গন্ধ থেকে নিস্তার পাওয়া যাচ্ছে না। তারাশের বমি বমি পেল। বৃদ্ধার লাশের দিকে তাকিয়ে ভাবল, এটা আসলে বৃদ্ধা বেলকা তো? বোঝারই বা উপায় কি? মাথা রক্তাক্ত, চূর্ণ বিচূর্ণ। এমন অবস্থা যা দেখলে শরীর কাঁপন হয়। এত নির্মমভাবে করা হয়েছে আঘাতগুলো। মনে মনে খুনির প্রতি রাগ, ঘৃণার, ভিকটিমের প্রতি কষ্টে অদ্ভুত এক অনুভূতির সৃষ্টি হয় তারাশের মাঝে। বৃদ্ধার কষ্টের কথা চিন্তা করে শিহরিত হয় সে। কেবল মাথা নয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে গভীর জখম। ছুরি দিয়ে বারবার আঘাত করা হয়েছে বৃদ্ধার শরীরে। ছুরিটা লাশের পাশেই পড়ে আছে। ফ্লোর থেকে ছুরিটা তুলে নিল তারাশ। ছুরিতে রক্ত মাখা। খুনি এবার খুনের অস্ত্র ফেলে রেখে গেল। লাশের একটু দূরেই পড়ে আছে লোহার তৈরি ব্যাট জাতীয় একটা বস্তু। সেটাতেও রক্ত। বোঝা যাচ্ছে এটা দিয়ে বৃদ্ধার মাথায় আঘাত করা হয়েছে। তারাশ বৃদ্ধার আঙ্গুলের দিকে তাকিয়ে অবাক হলো। বৃদ্ধার আঙ্গুলে নখ নেই। ইতোমধ্যে পুরো বাড়িটা প্রবেশ নিষিদ্ধ টেপে ঘিরে ফেলেছে পুলিশ। ফরেনসিকের গাড়িটা আসতে একটু সময় লেগেছে। তবে সবাই এটা বুঝতে পারল, খুনিকে ধরা এবার সহজ হবে। কারণ আগেরবার খুনটা হয়েছিল রাস্তায়, সেখানে কোনো প্রমাণ ছিল না। আর এবার খুনের অস্ত্র আছে পুলিশের কাছে। এছাড়াও বুড়ির বাড়ির সামনে রাস্তায় একটা সিসি ক্যামেরা লাগানো হয়েছিল পলিনার মার্ডারের পর। সেটাও নিশ্চয়ই খুনির ছবি উঠেছে। ফেলির লাশটা পর্যবেক্ষণ করতে করতে বলল, খুনি একজন বামহাতি। লিওনিদ ফরেনসিকের একজনের সাথে কথা বলছিল। ফেলিনের কথায় অবাক হয়ে তাকিয়ে বলল, কিভাবে বুঝলেন? শরীরের ক্ষতগুলোর দিকে ভালোভাবে তাকাও। তারাশ ও লিওনিদ একই সাথে তাকালো। আসলেই একজন ডানহাতি ব্যক্তির করা আঘাতের চেয়ে আঘাতগুলো ভিন্নতর। ছুরির ক্ষতগুলো দেখে অনুমান করা যাচ্ছে খুনি একজন বামহাতি। তারাশ বলল, এবার তো তাহলে খুনিকে ধরা সহজ হবে। তারাস, সিসিটিভি ফুটেজ চেক করো। ইয়েস স্যার। বৃদ্ধা বেলকা ছিল পলিনার কেসের একমাত্র সাক্ষী। একজন সাক্ষীর হঠাৎ খুন হওয়া সাধারণ ব্যাপার নয়। বৃদ্ধার খুন নিশ্চয়ই পলিনার কেসের সাথে সম্পর্কযুক্ত। এদিক থেকে বলা যায় পলিনার খুনি আর বৃদ্ধার খুনি একজনই। তাছাড়া পলিনার লাশটারও মাথা থেতলানো ছিল, আর বৃদ্ধারও তাই। যদিও বৃদ্ধার শরীরে আরও আঘাত ছিল। পুরো শরীর ছিল ছুরির আঘাতে ক্ষত বিক্ষত এবং হাত পায়ে নখও ছিল না। তবুও মনে হচ্ছে এটা একজন লোকেরও কাজ। খুন কেন করলো বৃদ্ধাকে? বৃদ্ধার কি মনে পড়েছিল পলিনার মার্ডারের রাতের কিছু, যেটা কেসে এগোতে সাহায্য করত? নাকি বৃদ্ধাকে মারার কারণ ভিন্ন? অনেক প্রশ্ন ঘুরঘুর করছে, কিন্তু উত্তর নেই। এনির উপর যে সন্দেহের পর্দা ছিল তা পুরোপুরি সরে গেছে। কারণ বৃদ্ধা যখন খুন হয়েছে তখন এনি জেলে বন্দী ছিল। পুলিশের সন্দেহ জোরালোভাবে ঘুরে গেছে এখন বরিশের উপর। বরিশ কেন অযথাই 1 মাস পর এসে বলেছিল এনি খুন করেছে? ও একজন ঠান্ডা মাথার খেলোয়াড়। নিজের জায়গায় এনিকে ফাঁসিয়ে দিয়েছে।
আর পলিনার কেসের একমাত্র সাক্ষী বৃদ্ধা বেলকাকেও পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছে। হ্যাঁ, পুলিশের ধারণাই ঠিক ছিল। বরিশের উপর সন্দেহ হওয়া স্বাভাবিক কিছু নয়, কিন্তু সমস্যা বাঁধল খুনি বামহাতি হওয়ায়। বরিশ তো বামহাতি নয়, ডানহাতি। এমন কোনো রেকর্ড নেই যাতে ওকে বামহাতি মনে হওয়া সম্ভব। বরিশের পর সন্দেহের তালিকায় ছিল সিসি ক্যামেরায় ধরা পড়া 6 ব্যক্তি, কিন্তু তাদের ভিতরেও কেউ বামহাতি নেই। তাহলে কি খুনি বাইরের কেউ? পুলিশ ভাবছিল তারা এবার খুনিকে ধরতে সফল হবে, কিন্তু খুনি খুব চতুর। সে জানতো বুড়ির বাড়ির সামনে সিসি ক্যামেরা আছে, আর তাই তো সে বৃদ্ধার বাড়িতে প্রবেশের আগে ক্যামেরাটা নষ্ট করে দিয়েছে। যেদিন বৃদ্ধার মৃত্যু হয়েছে সেদিন বৃদ্ধার বাসায় মোট 5 জন লোক গিয়েছিল। দুপুরে গিয়েছিল জেনোভিয়া, বিকেলের শেষ ভাগে বৃদ্ধার বোনের মেয়ে ইনা, রাতে রোমেরো আর বেনিম, তারপর রোমেরো আর বেনিম চলে যাওয়ার কিছুক্ষণ পর গিয়েছিল রাজু মিখিন। বৃদ্ধা সবাইকেই বাইরে পর্যন্ত এসে হাসি মুখে সৌজন্যতার সাথে বিদায় দিয়েছে, যা দেখা গেছে সিসি ক্যামেরায়। রাজু মিখিন বৃদ্ধার থেকে বিদায় নেওয়ার কিয়ৎক্ষণ পরই সিসি ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে। তার মানে খুনি ওই সময়ই নষ্ট করে দিয়েছে ক্যামেরাটা। খুনের দিন বাদে বাকি দিনগুলোর সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেছে বৃদ্ধার বাড়িতে তেমন কেউ যায়নি। ইনা গিয়েছিল কয়েকবার, বৃদ্ধার বোন একবার, আর জেনোভিয়াও ওই দিন বাদে এর আগে একবার গিয়েছিল। জেনোভিয়া গিয়েছিল দেখে তারাশের খুব রাগ হয়েছে। পাগল মেয়েটা বৃদ্ধার বাসায় গিয়েছিল কেন? গিয়ে শুধু শুধু সন্দেহের তালিকায় উঠে আসার কি দরকার ছিল? এরই মাঝে ফেলিনের সাথে তারাশের একবার ঝগড়া হয়েছে। ফেলিন জেনোভিয়াকেও সন্দেহ করছে, এই বিষয়টা একদম মানতে পারেনি তারাশ। এই নিয়ে কথা কাটাকাটি হয়েছে দুজনের। ফেলিন এক পর্যায়ে বলেছে, আবেগপ্রবণ হয়ে চিন্তা করো না তারাস, আইনের দৃষ্টিতে বিবেচনা করে দেখো। আইন কাউকে সন্দেহ করতে ছাড়ে না। আর পৃথিবী খুব আজব একটা ক্ষেত্র। এখানে কে কেমন সেটা বোঝা বড় কঠিন। যাকে তুমি দেখবে সহজ সরল, এমনও হতে পারে যে সেই আবার ভয়ঙ্কর। ফেলিনের ওই কথার পর আর কিছু বলেনি তারাশ। মনে মনে হাজারো কথা শুনিয়েছে জেনোভিয়াকে, সরাসরি যে কথা শোনাবে সে সুযোগ পায়নি কাজের চাপে। ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট অনুযায়ী ছুরিতে কেবল বৃদ্ধার ইনার হাতের ছাপ পাওয়া গেছে, আর লোহার ব্যাট জাতীয় বস্তুটায় কেবল বৃদ্ধার একার হাতের ছাপ পাওয়া গেছে। এটা দিয়ে বোঝা যাচ্ছে যে খুনি তার হাতের কিছুর আবরণে ঢেকে রেখেছিল বস্তুগুলো স্পর্শ করার সময়। চালাক খুনি এই জন্যই খুনের অস্ত্রগুলো ফেলে রেখে গিয়েছে। এছাড়াও ঘরের অন্যান্য বস্তুতে সিসি ক্যামেরায় দেখা 6 জন লোকের হাতের ছাপ ছাড়া সমস্ত কোনো ব্যক্তির হাতের ছাপ পাওয়া যায়নি। প্রথমে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছিল বৃদ্ধার বোন আর বোনের মেয়েকে। দুজনই কেঁদে কেটে সাড়া করল থানায় এসে। ইনা বলল ঘটনার দিন খালা তাকে বাড়িতে ডেকেছিল রান্না করে দেওয়ার জন্য। রোমেরো আর বেনিমের জন্য নানা ধরনের খাবার তৈরি করেছিল সেদিন। রান্না করে দেওয়ার পর সে চলে গিয়েছিল। এমনিতেও সে প্রায়ই এসে রান্না বান্না আর টুকটাক কাজ করে দিয়ে যেত। খালা অনেক স্নেহ করত তাকে। পলিনার কথা জিজ্ঞেস করায় মা মেয়ে দুজনেই জানালো তারা পলিনা নামের কাউকে চেনে না, শুধু নাম শুনেছে আর মেয়েটা খুন হয়েছে এ ব্যাপার জানে। খালার বাসায় কোনোদিন দেখেনি পলিনাকে। এই দুইজনকে সন্দেহ করা যায় না, কারণ পলিনাকে খুন করার কোনো কারণই নেই দুজনের। কিন্তু বৃদ্ধাকে খুন করার কারণ আছে অবশ্য। বৃদ্ধার সম্পত্তি গ্রাস করার একটা মনোবাসনা এদের থাকতে পারে, কিন্তু আদৌ তেমনটা মনে হয় না। সম্পৃক্ত যুক্ত হওয়ার সম্ভাবনাই নেই। রোমেরো আর বেনিমকেও সন্দেহ করা যায় না। পলিনা যখন খুন হয় তখন ওরা এলাকায় নতুন এসেছে। পলিনার সাথে ওদের তেমন দেখা হয়নি, কথা হয়নি, এক কথায় পরিচয়টুকুও হয়নি ওদের। ওরা কেন অযথাই মারতে যাবে পলিনাকে? বৃদ্ধাকেই বা মারবে কেন? কোনো কারণ নেই বৃদ্ধাকে মারার। আর রাজু মিখিনকে তো সন্দেহ করাই ভুল, কারণ সে সেন্ট পিটার্সবার্গ এসেছে পলিনার খুনের পর। বেনিম আর রোমেরোর বক্তব্য অনুযায়ী ওরা রাতে ডিনার করতে গিয়েছিল বৃদ্ধার বাড়িতে, কারণ বৃদ্ধা নিমন্ত্রণ করেছিল। ডিনার করে ওরা চলে যায়। এরপর ওরা আর কিছু জানে না। বেনিম আরও বলেছে বৃদ্ধা ওকে অনেক পছন্দ করত, স্নেহ করত। বেনিমের পাশাপাশি ইনার কাছ থেকেও শুনেছে এ ব্যাপারে। রাজু মিখিন গিয়েছিল টাকা পরিশোধ করতে। বৃদ্ধার কাছ থেকে কিছুদিন পূর্বে সে টাকা ধার নিয়েছিল। আর জেনোভিয়া গিয়েছিল কিছু মাফিন কেক দিয়ে আসতে।
বৃদ্ধাই নাকি তাকে বলেছিল কেকের কথা, মানে বৃদ্ধা অর্ডার দিয়েছিল কেক। সবকিছু শুনে আর দেখে পুলিশ কর্তৃপক্ষ পড়েছে মহা ঝামেলায়। তাদের দৃষ্টিকোণ থেকে কেউই সন্দেহজনক নয়, আবার সবাই সন্দেহজনক। আর সব থেকে বড় কথা হলো খুনি বামহাতি। এখন এমন লোকের সন্ধান করতে হবে যে লোক বামহাতি, কিন্তু যাদের উপর সন্দেহ তারা তো কেউই বামহাতি নয়। তাহলে খুনি কি আসলেই বাইরের কেউ? পুরো ব্যাপারটা গোলমেল হয়ে গেছে এখন। কেসটা নিয়ে ভাবতে গেলেই মাথায় যন্ত্রণা ধরে যাচ্ছে। ফেলিনের অবস্থা এখন পাগল প্রায়। পলিনার খুনের কেসেই তার পাগল হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এবার তো কেস আরও সাংঘাতিক রূপ ধারণ করেছে। কাউকে সন্দেহের তালিকায় রাখা কঠিন, আর সন্দেহ না করে থাকাও কঠিন। কেস নিয়ে চিন্তা করতে করতে মাথাটা ধরে এলো তারাশের। গতরাত সেসহ আরও বেশ কয়েকজন থানায় যাপন করেছে, ঘুমাতে পারেনি। আজকে আবার পুরো দিন কাজ করতে করতে শরীর বড্ড ক্লান্ত হয়ে এসেছে। সে হাই তুলতে তুলতে এগিয়ে গেল লিওনিদের দিকে। লিওনিদ বসে বসে ঠান্ডা পানীয় পান করছিল আর কেস সংক্রান্ত কাগজ দেখছিল। তারাশ কোনো উক্তি উচ্চারণ না করেই পানীয়র বোতলটা কেড়ে আনলো। বোতলটা নিয়ে ফিরে এলো আবার নিজের চেয়ারে। লিওনিদ তারাশকে পর্যবেক্ষণ করে বলল, তোমার অবস্থা খারাপ মনে হচ্ছে, বাসায় গিয়ে বিশ্রাম নেওয়া প্রয়োজন তোমার। তারাশ লিওনিদের কথায় কর্ণপাত করল না। পানীয়র বোতল চুমুক দিয়ে আপন মনে বলল, মেয়েটাকে নিষেধ করেছিলাম রাতের বেলা একা বাইরে ঘুরতে। মেয়েটাকে আমার কথা শুনেছে? ওর তো খেদে কাজ নেই, তোমার কথা মতো ঘরে বসে থাকবে। তারাশের প্রশ্নটা লিওনিদের জন্য না হলেও জবাবটা লিওনিদ দিল। তারাশের চোয়াল শক্ত হয়ে এলো রাগ। ক্ষোভের সাথে বলল, মেয়েটা একদম কথা শোনে না। তোমার মতো, তুমি যেমন তোমার মনের কথা শোনো না। এবার ওর কথার জবাব দিল লিওনিদ। লিওনিদের কোনো কথাই যেন তারাশের কানে আসেনি। সে আছে নিজের খেয়ালে। একরাশ ক্ষোভ সঙ্গে নিয়ে সে দ্রুত পদে বেরিয়ে গেল থানা থেকে। নিজের গাড়ি নিয়ে সোজা চলে এলো জেনোভিয়ার রেস্তোরাঁয়। ঘড়িতে সময় দেখল। জেনোভিয়ার কাজের সময় এখনও শেষ হয়নি। 30 মিনিট পর শেষ হবে। শহরের নৃশংসভাবে দুটো মার্ডার হলো। মেয়েটার কি একটু ভয় ডরও করছে না তাতে? কাজে না আসলে কি হবে ওর? ও কি না খেয়ে মরবে? না, একদমই কথা শোনে না মেয়েটা। মনে মনে খুব বিরক্ত বোধ করলো তারাশ। রেস্তোরাঁর ভেতরে ঢুকলো না সে। গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রইল। কাস্টমার যাচ্ছে আসছে। 35 মিনিট পর জেনোভিয়াকেও দেখা গেল। দুজন সহকর্মীকে হাসি মুখে বিদায় জানিয়ে যখন রাস্তায় পা রাখলো তখনই তারাশের গাড়িটা চোখে পড়ল তার। দাঁড়িয়ে গেল জেনোভিয়া। জেনোভিয়া তাকে দেখেছে বোঝা মাত্রই গাড়ি থেকে নামলো তারাশ। তোমাকে বলেছিলাম না রাতের বেলা বাইরে বেরোবে না, তারপরেও কাজে এলে কেন? আমি তো বলেছিলাম তোমার যদি টাকার দরকার হয় তাহলে আমি তোমাকে টাকা দেব, তারপরও কেন এলে? জেনোভিয়া কিছু বলতে উদ্যত হলেই তারাশ বলার সুযোগ না দিয়েই বলল, গাড়িতে গিয়ে বসো। ওর কণ্ঠ গম্ভীর। জেনোভিয়া কিছুক্ষণ নীরব চেয়ে রইল তারাশের দিকে। মনের কোথাও একটা ভালো লাগা প্রভাত কিরণের মতো হেসে উঠল। তাকে নিয়ে তারাশের এমন উদ্বিগ্নতা বেশ ভালো লাগলো তার। সে কিছু না বলে গাড়িতে গিয়ে বসলো। তারাশও এসে গাড়ি স্টার্ট করলো। জেনোভিয়ার ওষ্ঠকোণে মৃদু হাসির নিবিড় আচরণ। ডিউটি শেষ? হঠাৎ প্রশ্ন জেনোভিয়ার। না। ডিউটি ফেলে রেখে আমাকে নিতে এলে যে? তুমি হলে খুনের সন্দেহভাজন। আমার মনে হচ্ছে তুমি যে কোনো সময় পালিয়ে যেতে পারো, সেজন্য তোমাকে পাহারা দিতে এসেছি। নরবরে মিথ্যা কথাটা বলে ভালো করেছে বলে মনে হলো না তারাশের। আসলেই ভালো করেনি। মেয়েটা হাসছে। অপমান বোধ হলো তারাশের। রাগও হলো। একে তো মেয়েটা কথা শোনেনি, এখন আবার তার কথা শুনে হাসছেও। প্রতিমধ্যে আর কোনো কথা হলো না দুজনের। নীরব সারা পথ, আর হৃদয়েও শব্দহীন স্নিগ্ধ মিষ্টি অনুভূতির বিচরণ। জেনোভিয়ার বাসার সামনে এসে যখন গাড়ি থামলো ততক্ষণে ঘুমিয়ে গেছে জেনোভিয়া। তারাশ ডাকতে গিয়েও আবার থামলো। মেয়েটার যেখানে সেখানে হুটহাট ঘুমিয়ে যাওয়ার স্বভাব পরিবর্তন হয়নি। এটা কি কোনো ঘুমানোর সময় বা স্থান? সে খুব বিরক্ত হলো। কিন্তু জেনোভিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে ধীরে ধীরে তার নেত্রপট থেকে কেটে গেল বিরক্তির মেঘ। হঠাৎ মনে হলো এই মেয়েটাকে সে অত্যন্ত ভালোবাসে। এই মেয়েটাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না সে। থাকার অভিনয়ও করতে পারবে না।
কেমন সম্মোহিত হয়ে পড়তে শুরু করলো তারাশ। আর সেটা উপলব্ধি করেই সে চোখ সরিয়ে নিল অন্যদিকে। তবে জানালা দিয়ে বাইরের দিকে সে বেশিক্ষণ দৃষ্টি স্থির রাখতে পারল না। অবাধ্য চোখ জোড়া আবারও জেনোভিয়ার ঘুমন্ত মুখখানিতে লুটাপুটি খেলো।